আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2 নিয়ে আলোচনা করব। আজ আমি এর দ্বিতীয় অধ্যায় ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে আলোচনা করব, বা লেনদেনের ভারসাম্য। আজ আমরা জানব লেনদেনের ভারসাম্য কি, বাণিজ্যের ভারসাম্য কি, এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হবে। তাহলে দ্বিতীয় অধ্যায় লেনদেনের ভারসাম্য। এখন আমরা দুটি বিষয় জানবো, একটা হচ্ছে লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট। লেনদেনের ভারসাম্য কাকে বলে? বৈদেশিক বাণিজ্যে লিপ্ত একটি দেশের দেনা পাওনার হিসাবকে বলা হয় মূলত লেনদেনের ভারসাম্য। আবার অন্যভাবে বলা যায়, আন্তর্জাতিক বাণিজ্যে যখন একটি দেশ আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত থেকে দৃশ্যমান বস্তুগত ও অদৃশ্যমান বস্তুগত পণ্য সামগ্রী ও সেবাসমূহ যে হিসাব নিকাশ এই দৃশ্যমান ও অদৃশ্যমান পণ্যের যে হিসাব নিকাশ, অর্থাৎ রপ্তানি আয় এবং আমদানি ব্যয়, এর যে হিসাব, এটাকে বলা হয় লেনদেনের ভারসাম্য। আচ্ছা, লেনদেনের ভারসাম্য এখানে দুটি বিষয় আসছে। কি কি বিষয় আসছে? দৃশ্যমান পণ্য সামগ্রী, তাই না? দৃশ্যমান পণ্য সামগ্রী, আর একটা আসছে অদৃশ্যমান পণ্য সামগ্রী। আচ্ছা, দৃশ্যমান পণ্য সামগ্রী, এখন উদাহরণ দিলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে তোমার দৃশ্যমান পণ্য কোনগুলো? ধরো আমরা অস্ট্রেলিয়া থেকে 10 টন গম আমদানি করব। তো এই ক্ষেত্রে এই 10 টন যে গম, এটাই কিন্তু দৃশ্যমান পণ্য, তাই না? এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই আবার যে এই গম আনার জন্য যে জাহাজ ভাড়া দিলাম, জাহাজ ভাড়ার বাবদ কিন্তু একটা খরচ হয়েছে। এই খরচটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শুধু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে 1000 টন গম, তাই না? তো এরকম যে জাহাজ ভাড়াটা কিন্তু এখানে অদৃশ্যমান পণ্য, অদৃশ্যমান যে ব্যয়, এটা কিন্তু অদৃশ্যমান ব্যয়, তাই না? দৃশ্যমান ও অদৃশ্যমান ব্যয়। দৃশ্যমান ব্যয়টা হলো যে 1000 টন আমি গম আমদানি করলাম, এইটা। আর অদৃশ্যমান ব্যয়টা কোনটা? যেটা হলো দেখা গেল না, জাহাজ ভাড়া বাবদ যে ব্যয়টা। ঠিক আছে, এটা কি গেল আমদানি ব্যয়। আমদানি ব্যয়। আবার যখন বাংলাদেশ অনেক পণ্য সামগ্রী কিন্তু রপ্তানি করে, তাই না? এই যে এই পণ্য সামগ্রী যেগুলো আর কি রপ্তানি করলো, রপ্তানি করে আয় হলো, এই পণ্য সামগ্রী দৃশ্যমান পণ্য সামগ্রী। আর অদৃশ্যমান কোনগুলো? যে ডাক্তার আর যে বিভিন্ন সেবায় নিয়োজিত শিক্ষক যখন হচ্ছে বিদেশে হচ্ছে এরা যায়, গিয়ে সেবা দেয়, এই তাদের যে এটা কিন্তু হচ্ছে এই দেখা যাচ্ছে আয় যেটা, সেটা কিন্তু তাদের যে সেবাটা, এটা দেখা যাচ্ছে না, এই জন্য এটা অদৃশ্যমান ব্যয়। ঠিক আছে, তো এখানে লেনদেনের ভারসাম্যে কোন কথাটা আসতেছে? যে রপ্তানি আয় এবং আমদানি ব্যয় যে হিসাব, তাই না? রপ্তানি করলে অবশ্যই আয় হয়, এবং আমদানি করলে কিন্তু আমাদের একটা ব্যয় হয়, তাই না? তো এই রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের হিসাবটা, এটাই হচ্ছে লেনদেনের ভারসাম্য।
এখানে আরো একটা বিষয় আছে যে ধরো ব্যালেন্স অফ পেমেন্ট কে বিপি দ্বারা দেখানো হলো আর মাইনাস পি। এখানে বিপি হলো ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য, আরটা কি, আর হলো তোমার প্রাপ্তিটা, মোট প্রাপ্তি। হ্যাঁ, আরটা হলো রিসিভ, মোট প্রাপ্তি। আচ্ছা, আর হলো মোট প্রাপ্তি, আর পি হলো মোট দেনা। তো এখানে কি বিষয়টা বুঝলাম যে হচ্ছে বিপি মানে লেনদেনের ভারসাম্য ইকুয়াল টু আর মাইনাস পি। এই যে মোট প্রাপ্তি থেকে যদি মোট দেনা বা ব্যয়টা বাদ দেওয়া হয় তখন যেটা আমরা পাবো সেটাই হলো ব্যালেন্স অফ পেমেন্ট বা লেনদেনের ভারসাম্য। ঠিক আছে, এই জিনিসটাই মাথায় রাখো যে ব্যালেন্স অফ পেমেন্ট বিপি ইকুয়াল টু হচ্ছে আর মাইনাস পি। ঠিক আছে, এটা হলো মোট প্রাপ্তি আর এটা মোট দেনা। আচ্ছা, এই লেনদেনের ভারসাম্যকে তিনটি ভাগে ভাগ করা যায়। লেনদেনের ভারসাম্য তিন প্রকার। একটা হচ্ছে সুষম লেনদেনের ভারসাম্য, অনুকূল লেনদেনের ভারসাম্য, আর দুই নম্বর হচ্ছে অনুকূল লেনদেনের ভারসাম্য, 3 নম্বর হলো প্রতিকূল লেনদেনের ভারসাম্য। আচ্ছা, সুষম লেনদেনের ভারসাম্য বলতে কি বুঝি? সুষম লেনদেনের ভারসাম্য বলতে বুঝি যদি রপ্তানি আয় এবং আমদানি ব্যয় এই দুটো সমান হয়। ঠিক আছে, রপ্তানি আয় বিয়োগ আমদানি ব্যয় এই দুটো যদি সমান হয়, হ্যাঁ, এটা ইকুয়াল টু এটা, রপ্তানি আয় এবং আমদানি ব্যয় এই দুটো যদি সমান হয় তখন সেটাকে আমরা বলছি সুষম লেনদেনের ভারসাম্য। আর 2 নম্বরটা হচ্ছে অনুকূল লেনদেনের ভারসাম্য। অনুকূল লেনদেনের ভারসাম্যটা কি? তোমার x ইজ গ্রেটার দেন m। কি বুঝলে এটা দিয়ে? যে রপ্তানি আয়টা বেশি হবে আমদানি ব্যয়ের চেয়ে, তাই না? আমদানির চেয়ে রপ্তানিটা বেশি হবে, তখন সেটাকে কি বলবো? অনুকূল লেনদেনের ভারসাম্য। আর 3 নম্বরটা হচ্ছে প্রতিকূল লেনদেনের ভারসাম্য। প্রতিকূল বলতেই তো বুঝি যে হচ্ছে একটা প্রতিকূল, বিরূপ একটা অবস্থা। তার মানে এখানে রপ্তানি আয়টা আমদানি ব্যয়ের চেয়ে কম, অর্থাৎ এখানে আমদানির পরিমাণটা বেশি, আমদানি করলে তো দেনা হয়, তাই না? আমদানির পরিমাণটা বেশি রপ্তানির চেয়ে। এটা প্রতিকূল লেনদেনের ভারসাম্য। এই গেল তোমার লেনদেনের ভারসাম্য কাকে বলে, লেনদেনের ভারসাম্য প্রকারভেদগুলো। এখন আমরা দেখব বাণিজ্যের ভারসাম্য। বাণিজ্যের ভারসাম্য এগুলো একটু তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। যেমন এখানে দেখো এই লেনদেনের ভারসাম্য এবং বাণিজ্যের ভারসাম্যের মধ্যে নেক্সট ক্লাসে আমরা পার্থক্য দেখব। এই জন্য তোমরা একটু মন দিয়ে এই জিনিসগুলো যদি দেখো এই ব্যাখ্যাটা, তাহলে তোমরা পার্থক্য এর মধ্যে থেকেই বের করতে পারবে। আচ্ছা, বাণিজ্যের ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড।
ট্রেড, হ্যাঁ, বাণিজ্যের ভারসাম্য। এখানে একটু ভ্যারিয়েশন রয়েছে লেনদেনের ভারসাম্য থেকে। যেমন এখানে কি বলা হচ্ছে, বাণিজ্যের ভারসাম্য বলতে বোঝায় একটি দেশের আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত একটি দেশের যে আমদানি এবং রপ্তানি আয় এবং আমদানি ব্যয়, এখানে কিন্তু শুধুমাত্র দৃশ্যমান বস্তুগত, হ্যাঁ, দ্রব্যের, শুধুমাত্র দৃশ্যমান বস্তুগত দ্রব্যের রপ্তানি আয় এবং আমদানি ব্যয়কে দেখানো হয়েছে। ঠিক আছে, তাহলে বাণিজ্যের ভারসাম্য কোনটা, যে আন্তর্জাতিক বাণিজ্যে লিপ্ত একটি দেশের যদি রপ্তানি আয় দৃশ্যমান বস্তুগত দ্রব্য সামগ্রীর রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের যে হিসাব, এক বছরের যে ব্যয়ের হিসাব, এটাকে বলা হচ্ছে বাণিজ্যের ভারসাম্য। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমার দৃশ্যমান বস্তুগত দ্রব্য সামগ্রী, দৃশ্যমান বস্তুগত দ্রব্য সামগ্রী বলতে কি বুঝি, দৃশ্যমান বস্তুগত দ্রব্য সামগ্রী হতে পারে খাদ্য পণ্য সামগ্রী, মূলধন সামগ্রী, তারপর হতে পারে যন্ত্রাংশ, তাই না, এই জিনিসগুলো হতে পারে। তো এই জিনিসগুলোর যে রপ্তানি আয় হয় এবং আমদানি ব্যয়, এর যে হিসাব, এক বছরের যে হিসাবটা, এটাকে বলছি বাণিজ্যের ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড। এখন আমরা দেখব হচ্ছে সূত্রের সাহায্যে। এখানে ব্যালেন্স অফ বিটি, হ্যাঁ, ব্যালেন্স অফ ট্রেড ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে এক্স আর মাইনাস এম পি। বুঝতে পেরেছো যে এখানে বিটি হলো ব্যালেন্স অফ ট্রেড ইকুয়াল টু এক্স রপ্তানি যে প্রাপ্তিটা বিয়োগ আমদানির যে ব্যয়টা, তাই না, আমদানি করলে অবশ্যই ব্যয় বা দেনা হয়, আর রপ্তানি করলে অবশ্যই আয় হয়। ঠিক আছে, এই হিসাবটাই হলো। তাহলে কি বলবো, যে বিটি ইকুয়াল টু হচ্ছে বাণিজ্যের ভারসাম্য আর এক্স আর হলো রপ্তানি আয়ের প্রাপ্তি, রপ্তানি আয়ের মোট প্রাপ্তি, আর এমপি হলো আমদানি ব্যয়ের, মোট আমদানি ব্যয়, মোট আমদানি ব্যয়। ঠিক আছে, এইটা তো এখানেও আবার একটা জিনিস আছে যে বিটিকে ব্যালেন্স অফ ট্রেডকেও আবার তিন ভাগে ভাগ করা যায়। এটাও তোমার সেম অনুকূল বাণিজ্যের ভারসাম্য, অনুকূল বাণিজ্যের ভারসাম্য, দুই নম্বর হচ্ছে প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য, প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য, তিন নম্বর সুষম বাণিজ্যের ভারসাম্য। ওকে, তো একইভাবে তোমার হচ্ছে বাণিজ্যের ভারসাম্য, অনুকূল বাণিজ্যের ভারসাম্য কোনটা, যখন রপ্তানি আয়টা অবশ্যই দৃশ্যমান বস্তুগত দ্রব্য হতে হবে, সেটা দৃশ্যমান বস্তুগত দ্রব্য সামগ্রীর অনুকূল বাণিজ্যের ভারসাম্য বলতে বোঝায় দৃশ্যমান বস্তুগত দ্রব্যের যে রপ্তানি আয় এবং আমদানি ব্যয় থাকে, এখানে রপ্তানি আয়টা অবশ্যই আমদানি ব্যয়ের চেয়ে বেশি থাকবে। অর্থাৎ এরকম একটা অবস্থা থাকবে যে এক্স
ইজ গ্রেটার দেন এম, এরকম একটা অবস্থা থাকলে এটাকে বলছি অনুকূল বাণিজ্যের ভারসাম্য। আর প্রতিকূল বাণিজ্যের ভারসাম্য এর বিপরীত অবস্থা, অর্থাৎ এক্স ইজ লেস দ্যান এম। ঠিক আছে, অবশ্যই এখানে আমদানি ব্যয় বেশি হয়ে যাবে, আমদানির পরিমাণটা বেশি, রপ্তানি আয়ের চেয়ে আমদানির পরিমাণটা বেশি। আচ্ছা, সুষম বাণিজ্যের ভারসাম্যটা তাহলে কি? সুষম বাণিজ্যের ভারসাম্য হলো রপ্তানি আয় এবং আমদানি ব্যয় এই দুটো যদি সমান থাকে, হ্যাঁ, এক্স ইকুয়াল টু যদি এম হয়, এই অবস্থাটাকে বলছি সুষম বাণিজ্যের ভারসাম্য। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু এই পর্যন্তই ছিল। তোমরা অবশ্যই বাসায় মন দিয়ে লেখাপড়া করবে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, সময় একদম নষ্ট করবে না, কারণ সময় কিন্তু নাই। হ্যাঁ, তো ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোমাদের সবাইকে।